আসসালামু আলাইকুম। আজ আমি পড়ছি কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস সূর্য তামসী, পর্ব ২, চতুর্থ পরিচ্ছেদ, জিজ্ঞাসাবাদ। ১৩ ডিসেম্বর ১৮৯২, কলিকাতা। মধ্যরাত অতিক্রান্ত। প্রিয়নাথ বুঝল আজ সারা রাত হয়তো এখানেই কাটবে। তীব্র ঠান্ডা হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। এদিকে আকাশে আবার মেঘ জমছে। টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। সুন্দরবাবু সঙ্গে করে বছর ৩০-৩২-এর এক যুবককে ধরে নিয়ে এলেন। যুবকের গায়ের রং চাপা, টিকালো নাক, সরু গোঁফ, রোগা চেহারা, চোখ দুটি অস্বাভাবিক বুদ্ধিতে জ্বলজ্বল করছে। দেখে বোঝা যায় ভদ্রঘরের সন্তান, কিন্তু পোশাক ইত্যাদিতে প্রতীয়মান যে এই ভদ্র সন্তানটি ইদানিং বেশ অর্থকষ্টে দিন কাটাচ্ছে। প্রিয়নাথ তাকে নিজের পাশে বসতে বলল। যুবকটি মাথা গুজে এক কোণায় দাঁড়িয়ে রইল। অকারণে তাকে বেঁধে রাখাটা সে খুব ভালো মনে মেনে নিতে পারেনি। প্রিয়নাথ বেশ নরম গলাতেই বলল, আপনাকে শুধু শুধু বেঁধে রেখেছে, খুব অন্যায়। আমি থাকলে এমনটা হতে দিতাম না। যুবকের ভিতরের ক্ষোভ যেন ফেটে বেরোলো। আমি গিয়ে থানায় খবর দিলাম, আর আমাকে কিনা খুনি ভেবে ধরলো। এ কেমন বিচার? বটেই তো, বটেই তো, বলে প্রিয়নাথ আবার যুবককে তার পাশে বসতে আহ্বান করলো। এবার গুটি গুটি পায়ে সে প্রিয়নাথের পাশে এসে বসল। প্রিয়নাথ বললে, অনেক রাত হয়েছে জানি, তবু কটা প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দিব। বলুন, কি জানতে চান? আপনার নাম কি? আমার নাম শ্রীযুক্ত গণপতি চক্রবর্তী। আপনার বয়স কত? এই আশ্বিনে ৩৪ হলো। আপনার কোন জেলায় বাসস্থান? আপনার পিতার নাম কি? খানিক চুপ করে থেকে, আমার পিতা মহেন্দ্রনাথ চক্রবর্তী। আমি শ্রীরামপুরের চাতরার দোড়েপাড়ার জমিদার বাড়ির সন্তান। বাবার কন্ট্রাক্টরির ব্যবসা ছিল। সে বাড়ির ছেলে হয়ে এই পাড়ায় এই সময়ে আপনি কি করছিলেন? নিশ্চুপ। আপনি নির্ভয় বলতে পারেন, কোনো ব্যক্তিগত কারণ হলে আমি তাতে নাক গলাবো না, কিন্তু আমি সত্যটা জানতে আগ্রহী। আমি বাড়ি থেকে পালিয়েছি। কবে? তা প্রায় ২০ বছর হলো। ছোট থেকে গান বাজনা, জাদুর খেলা ভালো লাগতো। লেখাপড়ায় মন ছিল না। সারাদিন মাদারিদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতাম জাদুর খেলা শিখবো বলে। ঠাকুরকে বলতাম, আমায় মস্ত বড় জাদুকর করে দাও। ঠাকুরদা ভালোভাবে নিলেন না। বললেন, লেখাপড়া না করলে জমিদারের ১ পয়সাও মিলবে না। আমিও এক রোখা, রইল তোমার জমিদারি বলে পরদিনই বাড়ি থেকে ১ বস্ত্রে পালালাম। তখন ১২ বছর বয়স। তারপর কিছুদিন আমার বন্ধু পেদনার সঙ্গে রাস্তায় রাস্তায় জাদুর খেলা দেখাতাম। তারপর ও উৎসাহ হারিয়ে ফেলল। আমিও ভাবলাম সাধু হব। একাই চলে গেলাম বৈদ্যনাথ ধামে। গুরুর সেবা করে গাজার কলকে সেজে দিয়ে গুপ্ত মন্ত্রতন্ত্র শিখলাম। ঝাড়ফুঁক, জড়িবুটি, ভেষজ বিদ্যাও শিখলাম। কত লোককে সারিয়েছি সে আপনি ভাবতেও পারবেন না। একসময় মনে হলো, এটা করতে কি আমি জন্মেছি, ঘর ছেড়েছি? আমি তো জাদুকর হব বলে ঠিক করেছিলাম। তাই আবার সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে এলাম। প্রিয়নাথ বুঝল, এই যুবক বড় সাধারণ মানুষ নয়। কলকাতায় কোথায় থাকেন? আপাতত দর্জিপাড়ায়, রামানন্দ পাল মশাইয়ের বাড়িতে। ওখানে নাট্য সমাজ নামে একটা নাটকের কেন্দ্র খুলেছে। সেখানে আমি জাদুকরের ভূমিকায় অভিনয় করি। পয়সা করি কিছু পাই না, দুবেলা খাওয়া জোটে, আর রাতে রিহার্সাল রুমেই শুয়ে থাকি। দর্জিপাড়ায় তো কিছুদিন আগে জাদুকর নবীনচন্দ্র মান্না আর অম্বিকাচরণ পাঠক দ্য উইজার্ডস ক্লাব খুলেছেন। আপনি তাদের চেনেন? আমি খুবই ঘনিষ্ঠ ওদের। আপনি খোঁজ নিতে পারেন। দর্জিপাড়ায় বাসের একটা কারণ ওই ক্লাবও বটে। ওখানেও রাত কাটাই মাঝে মধ্যে। আবার ফিরে আসি প্রথম প্রশ্নে। আজ এখানে আপনি কি করছিলেন? আপনি কি জানেন, মাসখানেক আগে রবার্ট কার্টার কলকাতায় ম্যাজিক দেখাতে এসেছেন, সঙ্গে এক চীনা জাদুকর চেন চুলিং। আমার ইচ্ছে ওদের শিষ্যত্ব গ্রহণ করি, কিন্তু চীনা ম্যাজিক বিষয়ে আমি কিছু জানি না। তাই ইদানিং প্রায় সন্ধ্যায় এই চীনা ধর্ম মন্দিরে এসে চীনা ম্যাজিকের পুঁথি পাঠ করি। আজও সেই কারণেই এসেছিলাম। প্রিয়নাথ যুবককে দেখছিল আর বিস্মিত হচ্ছিল। তার বয়সই হবে, কিন্তু এ কি সত্যি কথা বলছে, না নেহাতি তাকে বুকনি দিয়ে ভোলানোর চেষ্টা করছে? আপনি যেমন দাবি করছেন, সত্যি কি আপনি ততটাই পারদর্শী? যুবকের মুখে একটা স্মিত হাসি দেখা দিল। সে ঠোঁট চেপে হাসছে, কিন্তু সেই অন্ধকারে যেন দৈববাণীর মতো ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর।
ইন্সপেক্টর সাহেব, বছরের পর বছর গুরুর পায়ে পড়ে থেকে এ বিদ্যা শিখেছি, সে কি সাধ্যে? আর আপনি আমার বিদ্যায় সন্দেহ প্রকাশ করছেন? অবাক বিষয়ে প্রিয়নাথ লণ্ঠন তুলে দেখল যুবকের ঠোঁট তিলমাত্র কাঁপছে না, তবু অসামান্য এক দক্ষতায় সে কথা বলে চলেছে। প্রিয়নাথের মুখের ভাব দেখে গণপতির বেশ মজা লাগছিল। এবার সে হেসে ফেলল। আপনি এটা কিভাবে করলেন? এর নাম ভেন্ট্রিকুলো কুইজম। বহু বছরের চেষ্টায় আমি একে সঠিকভাবে আয়ত্তে এনেছি। প্রিয়নাথের ঘোর তখনও কাটেনি। ভাবলো ছেড়েই দেবে একে। হঠাৎ মনে পড়লো যে কারণে একে ডাকা সেটাই তো জানা হলো না। আপনার এত্তেলায় একটা বাক্য দেখলাম, মৃতের বুকের উপরের চিহ্ন দেখে আপনি বিস্মিত হয়েছেন। এই চিহ্ন আমার কাছে অপরিচিত। আপনি কি এই চিহ্ন চেনেন? এতক্ষণ যুবকের মুখে যে স্বতঃস্ফূর্ততা ছিল তা যেন কেউ এক নিমিষে মুছে দিল। তার জায়গায় এলো ভয়ের ছায়া। ইতস্তত করে গণপতি বলল, হ্যাঁ চিনি। এটি চীনাদের গুপ্ত চিহ্ন। এর নাম ইচিং। বিভিন্ন গুপ্ত সমিতি একে ব্যবহার করে। মূলত 8খানা চিহ্ন থাকে ইচিং এর। এটা তারই একটা। এর মানে কি? এই চিহ্নের আপাত অর্থ বজ্রপাত, বৃষ্টি, কিন্তু ইচিং এর দর্শন অনুযায়ী এর মানে স্বর্গ আর পৃথিবীর মিলন, মৃতের নতুন জীবন। কেউ বা কারা মৃতদের জগতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে, মৃতকে নতুন প্রাণ দিতে চাইছে। আর যারা এটা করছে তারা সহজে থামবে না, কারণ এই চিহ্নের আরেক অর্থ 1000 বাধার মধ্যেও সঠিক পথ। পঞ্চম পরিচ্ছেদ, চীন দেশীয় বিচিত্র চিহ্ন সমূহ। সমাচার চন্দ্রিকা পত্রিকায় প্রকাশিত চৈনিক দর্শন প্রবন্ধের অংশবিশেষ, লেখক অজ্ঞাত। এক্ষণে আমি চীন দেশীয় বিভিন্ন লিপি লইয়া আলোচনা করিব। চীনা সভ্যতার প্রাচীনতম লিপিদের মধ্যে অন্যতমটির নাম ইচিং অথবা ইকিং। চীন দেশের মূলত 2 ধর্ম, তাও এবং কনফুসিয়াস। উভয়ই ইহাকে পবিত্র বলিয়া মানিয়া থাকে। ইহার মূলে রহিয়াছে 64খানি চিহ্ন, যাহাদের পারিভাষিক নাম হেক্সাগ্রাম। এই চিহ্ন সকল আবার সরল রেখা দ্বারা নির্মিত। প্রতিটি সরল রেখা অভগ্ন এবং ভগ্ন 2 প্রকারের হইতে পারে। ভগ্ন রেখাটি স্ত্রী সত্তার প্রতীক। ইহা নেতিবাচক শক্তি বা ইনকেও চিহ্নিত করে। অপরপক্ষে অভগ্ন রেখাটি পুরুষ ইতিবাচক শক্তি বা ইয়াং এর প্রতীক। এই ইন ও ইয়াং একত্রে মিলিয়া জগৎ সংসারের সকল কার্যকারণ বা তা আইচির মূল। এই তা আইচি কোনো স্থির অভিধান নয়, ইহা ক্রমাগত এবং সতত পরিবর্তনশীল। সকল বস্তুসমূহের উৎপত্তি ইহা হইতেই, আবার ইহাতেই সকল বস্তুর লয়। তা আইচির সঙ্গে জড়িত অন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা হইল তাও বা সঠিক পথ। এই সঠিক পথের দিশা যেমন মহাজাগতিক, তেমন তাহা মনুষ্যের অন্তরেও সমান বিদ্যমান। মনুষ্য অন্তরে তাও নাম পরিবর্তন করিয়া তে নাম গ্রহণ করে। ইচিং এর এক দর্শনে যদি তাওয়ের ধারণা রহিয়া থাকে, অন্যদিকে রহিয়াছে শুনজু বা অতি উত্তম পুরুষের ধারণা। সঠিক পথ বা তাও মানিয়া চলিলে যে কোনো সাধারণ মানুষে অসামান্য ক্ষমতা দেখা দিতে পারে এবং সেও শুনজু হইয়া উঠিবে। সেই পথ দেখাইবার চিহ্ন বা কৌশলই হলো ইচিং। সংক্ষেপে পাঠক দিককে ইচিং এর সকল চিহ্ন সকল বুঝাইয়া দিবার প্রয়াস করিব। আদিকালে 2টি মাত্র চিহ্ন বিদ্যমান ছিল, ভগ্ন এবং অভগ্ন রেখা, ইন এবং ইয়াং, মিথ্যা এবং সত্য। ধীরে ধীরে ইহাদের সহিত আরো 2টি করিয়া রেখাযুক্ত হইয়া 3টি রেখার এক একটি বিন্যাস তৈরি করে। প্রতিটি বিন্যাস আবার এক একটি প্রাকৃতিক উপাদানের সহিত জড়িত। নিম্নের চিত্রে বিশদ বর্ণিত হইল। লিসেনার্স, এখানে আমি বলে রাখছি, এখানে এক ধরনের চিহ্ন আছে যেগুলো হচ্ছে সরল রেখা বা স্ট্রেট লাইন দ্বারা চিহ্নিত করা। এখানে পৃথিবী, পর্বত, বাড়ি, বায়ু, বজ্র, অগ্নি, হ্রদ, স্বর্গ, এইসব কিছুর লেখা হচ্ছে স্ট্রেট লাইনটা বোঝানো হয়েছে। আমি আপনাদের ছবিটা ডিসক্রাইব করে দিলাম। চিত্রে ইহা প্রতীয়মান যে পৃথিবী, অগ্নি, বাড়ি ও স্বর্গের চিহ্ন প্রতিসম। ইহারা অপেক্ষাকৃত শক্তিশালী চিহ্ন, যদিচ ইহাদের মধ্যে স্বর্গে 3টি ইয়াং বর্তমান রহিয়াছে এবং পৃথিবীতে 3খানি ইন। ফলে ইহাদের মধ্যেও সর্বাপেক্ষা উত্তম চিহ্ন স্বর্গের। নিম্নে এই 8 বিভিন্ন চিহ্ন, তাহাদের চৈনিক নাম সকল এবং উহাদের অর্থ প্রদান করা হইল। 1. পৃথিবী, কু উন, অর্থ সমর্পণ, স্থির, বৃদ্ধি, রক্ষা করিয়া চলা। 2. পর্বত, কে এন,
অর্থ উচ্চতা লাভ, আদর্শবান হৃদয়, জ্ঞান, প্রজ্ঞা। 3 বাড়ি, কা আন, অর্থ দুর্বলতা, গতি, পরিবেশকে পরিবর্তন করিবার ক্ষমতা। 4 বায়ু, শান, অর্থ দ্রুত গতি, অদৃশ্য শক্তি। 5 বজ্র, চে এন, এর অর্থ স্বর্গ আর পৃথিবীর মিলন, আত্মার নতুন জীবন লাভ, সহস্র বিঘ্ন সত্ত্বেও সঠিক পথের দিশা। 6 অগ্নি, লি, ধ্বংস, ভয়াবহ পরিবর্তন, ক্ষতি। 7 হ্রদ, তু উই, অর্থ স্থিতাবস্থা, নতুন জীবনের সূত্রপাত, নিম্নগামী জীবন। 8 স্বর্গ, চ ই এন, অর্থ উন্নতি, প্রগতি, স্বপ্ন, ইচ্ছা পূরণ। এই সকল প্রাথমিক চিহ্ন ব্যতীত যতদিন গিয়াছে এক একটি করিয়া রেখা বৃদ্ধি পাইয়া ইচিংকে আরও কঠিনতর করিয়া তুলিয়াছে। উদাহরণস্বরূপ বলা যাইতে পারে 4টি ইন ও ইয়াং রেখা দ্বারা মোট 64 প্রকার বিন্যাস সম্ভব। এই বিন্যাস ষষ্ঠ পরিচ্ছেদ, দেবাশিস দা, 20 জুন 2018, কলকাতা। এই জগতে কারো কারো পরিচয় ঘটনাচক্রে হয়, আবার কেউ কেউ একে অপরকে খুঁজে নেন যেন। দেবাশিস দা ঠিক তেমনই আমাকে খোঁজে নিয়েছিলেন। বছর 3 আগের কথা। 3-4টে চাকরি করে বুঝে গেছি আমার দ্বারা চাকরি হবে না। কলেজেরই এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু সেও স্থায়ী রোজগারে বিশ্বাসী। ঠাকুরদার বাবার অফিসটা ভাড়ায় দেওয়া ছিল, এক মারোয়ারি সেটাকে তার গুদাম হিসেবে ব্যবহার করতেন। তাকে ওঠাতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল। শেষে থানা পুলিশের ভয় দেখানোতে কাজ হয়। বাবার থেকে শুরুতে লাখখানেক টাকা নিয়েছিলাম। সে টাকা গেল অফিস সাজাতে, গোপন ক্যামেরা, রেকর্ডার ইত্যাদি দরকারি জিনিসপত্র কিনতে, আর আনন্দবাজার টেলিগ্রাফ পত্রিকায় ব্যক্তিগত কলমে বিজ্ঞাপন দিতে। বড় দাদুর আমলের নামটা বদলাইনি, একই রেখেছিলাম, রে প্রাইভেট আই অ্যান্ড কো। তবে ডিভোর্স কেসের স্পেশালাইজেশনটা দিতে প্রবৃত্তি হয়নি। আনন্দবাজারে সেই বিজ্ঞাপনটা দেখেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন দেবাশিস দা। দেবাশিস গুহ, চন্দননগরে বাড়ি। সেই সূত্রেই আমার প্রথম চন্দননগরে যাওয়া। প্রথম যেদিন গিয়েছিলাম আকাশ যেন ভেঙে পড়ছে ঝড় বৃষ্টিতে। অকাল সন্ধ্যা নেমেছে বেলা 4টেতেই। দেবাশিসদার বাড়ি যখন ঢুকলাম তখন জামাকাপড় ভিজে একসা। বাড়িতে দেবাশিসদা একাই ছিলেন। আরে, এ তো পুরো ভিজে গেছো দেখছি। তোমাকে তুমিই বললাম, আমি সামনের মাসে 50-এ পড়ব, তুমি আমার অর্ধেক হবে বড়জোর। আপনি টাকার কোনো মানেই নেই। উনি আমায় শুকনো টি শার্ট দিলেন একটা, সঙ্গে ধুতি, মাথা মোছার গামছা। তৈরি হতে না হতেই দেখি ট্রেতে আমার জন্য অপেক্ষা করছে ধোয়া ওঠা কফি। বললেন, আজকে কি ফিরতেই হবে? একে তো জামা কাপড় সব ভিজিয়েছ, আর ওপর যা দুর্যোগ দেখছি, রাস্তায় একমাত্র লেডি অফ হ্যাপি বয়েজই ভরসা। তিনি কে? সে কি গোয়েন্দা? তুমি ইতিহাস বইটাই পড়ো না বুঝি? স্বীকার করতে বাধ্য হলাম, মাধ্যমিকের পর আর পড়িনি। মাধ্যমিকেও যে খুব আনন্দের সঙ্গে পড়েছি তা নয়। আমাদের ইতিহাস মাস্টার অসীমবাবুর সাল তারিখ ধরা আর না পারলেই বেতের বাড়ি। ইতিহাস মানে আমার কাছে এই, সেটাই বললাম ওকে। বুঝলাম। কফির কাপে চুমুক দিয়ে এবার একটা সিগারেট ধরালেন দেবাশিস দা। ব্যাসিলিকা অব দি হোলি রোজারির নাম শুনেছ? না, কোনোদিন শুনিনি। আমার সরল স্বীকারোক্তি। শুনেছ শুনেছ, লোকে একে এখন ব্যান্ডেল চার্চ বলে। তবে 1599 সালে গির্জাটা ঠিক কোথায় নির্মাণ করা হয়েছিল সে নিয়ে তর্কের অবকাশ আছে। যেহেতু সেই সময়ে পর্তুগিজদের শহর ছিল বর্তমান হুগলি জেলখানা সংলগ্ন অঞ্চলে, গির্জাও তাই তার আশেপাশেই কোথাও থাকা উচিত বলে মনে হয়। যুবরাজ খুররম দিল্লির সিংহাসন দখলের জন্য হুগলি পর্তুগিজদের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু পর্তুগিজরা তাকে সাহায্য করেনি। 1628 সালে যুবরাজ খুররম সম্রাট শাহজাহান নাম নিয়ে মসনদে বসলেন। রাগ তো আগেই ছিল, এবার তার নির্দেশে মুঘল সৈন্য হুগলি আক্রমণ করে। প্রায় 3.5 মাস যুদ্ধের পর পর্তুগিজরা মুঘলদের কাছে পরাজিত হয়ে হুগলি থেকে বিতাড়িত হয়। 4400 জন পর্তুগিজকে বন্দি করে আগ্রা নিয়ে যাওয়া হলো। তারপর আগ্রাতেই নাকি সেই আশ্চর্য ঘটনাটা ঘটে, যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কি ঘটনা? কফি খেতে খেতে আচ্ছন্নের মতো শুধু শুনে যাচ্ছিলাম আমি। পর্তুগিজ বন্দীদের মধ্যে ছিলেন পাদ্রি জোয়াও দা ক্রুজ।
তাকে ফেলে দেওয়া হয় এক উন্মত্ত হাতির সামনে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই হাতি তার কোনো ক্ষতি করার বদলে শান্ত হয়ে তাকে পিঠে তুলে বসায়। এই ঘটনায় মুগ্ধ হয়ে সম্রাট শাহজাহান বিপুল অর্থ ক্ষমতা আর 777 বিঘা জমি দান করে পর্তুগিজদের পুনরায় হুগলিতে প্রতিষ্ঠিত করেন। 1633 সালে পর্তুগিজরা ফের হুগলিতে ফিরে এসে ধ্বংসপ্রাপ্ত হুগলি শহরের উত্তরে এক শহর স্থাপন করে। পর্তুগিজরা বন্দরকে বলতো বন্ডেল, আর সেখান থেকে এই শহরের নাম হয় ব্যান্ডেল। এর সঙ্গে সেই লেডির কি সম্পর্ক? লেডি অব দ্য হ্যাপি ভয়েস আসলে ম্যারি মাতার এক মূর্তি। 1632 সালে মুঘলদের আক্রমণের সময় মূর্তিটিকে রক্ষা করার জন্য তিয়াগো নামে এক পর্তুগিজ বণিক মূর্তিটি নিয়ে হুগলি নদী পার করে অপর পারে পালিয়ে যাবার চেষ্টা করেন, কিন্তু মুঘলদের আক্রমণে তিয়াগো মাঝ নদীতেই মারা যান। মূর্তিও নদীতে ডুবে যায়। নতুন গির্জাপত্তনের কিছুদিন পরে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া সেই পাদ্রী জোয়াও দা ক্রুজ নাকি এক রাতে নদী থেকে দৈববাণীর মতো ডাক শুনতে পান। পরদিন সকালে তিনি নদীর ধারে গিয়ে আশ্চর্য হয়ে দেখেন যে ম্যারি মাতার মূর্তিটি নদী থেকে জেগে উঠেছে। এর কিছুদিন বাদেই এক রাতে ঠিক আজকের মতো ঝড় বৃষ্টি। এক পর্তুগিজ জাহাজ ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে এসে উপস্থিত হয় গির্জার সামনে হুগলি নদীতে। জাহাজের ক্যাপ্টেন লেডি অফ হ্যাপি ভয়েসের কাছে মানত করেছিলেন যে ঝড়ের কবল থেকে প্রাণে বাঁচলে জাহাজের প্রধান মাস্তুলটি তিনি গির্জায় দান করবেন। ঈশ্বরের ইচ্ছাতেই হোক বা যাই হোক, সে যাত্রা জাহাজটি ঝড়ের কবল থেকে রক্ষা পায় এবং ক্যাপ্টেন তার মানত অনুসারে জাহাজের একটি মাস্তুল ব্যান্ডেল চার্চে দান করেন। সে মাস্তুলটা দীর্ঘদিন গির্জার সামনে কবরখানার ঠিক পাশেই ছিল। এই কিছুদিন আগে 2009 সালের কুখ্যাত আয়লা ঝড়ে মাস্তুলটি ভেঙে পড়ে। তাই বলছিলাম আজ রাতে ফিরলে একমাত্র লেডি অফ হ্যাপি ভয়েস তোমাকে বাঁচাতে পারেন। বৃষ্টি গাঢ় হচ্ছিল, সঙ্গে বাড়ছিল ঝড়ের বাতাসও। বাড়িতে ফেরা মুশকিল, ইচ্ছেও করছিল না। এমন ইন্টারেস্টিং একজন মানুষের দেখা পাবো ভাবিনি। বাড়ি না ফিরতে পারলে এখানে থেকে যেও, দেবাশিস দা বললেন। তার দরকার হবে না, আমাদের আদি বাড়ি আছে চুচুড়ায়, জগন্নাথ মন্দিরের কাছেই, রাস্তার ওপর। রায়বাড়ি বললে যে কেউ চেনে। তাহলে তো তুমি আমার পাড়ার ছেলে হে, বলেই হঠাৎ এক নিমিষে গম্ভীর হয়ে গিয়ে দেবাশিস দা আমায় প্রশ্ন করলেন। তোমায় একটা কেস দেব, কিন্তু তার আগে যদি তোমায় একটু পরীক্ষা করে নিই তবে আপত্তি আছে? প্রথম কেস, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই, ফলে আপত্তির প্রশ্নই ওঠে না। মাথা নাড়লাম। তোমার অফিসের নাম রে প্রাইভেট আই অ্যান্ড কোং। তুমি কি জানো আজ থেকে 100 বছরের কিছু আগে ঠিক এই নামে এই জায়গায় আর একটা অফিস ছিল? আগে জানি। সে কি, তুমি না বললে ইতিহাস নিয়ে তোমার কোনো ইন্টারেস্ট নেই? আর এটা জেনে গেলে কি করে? আমার ঠাকুরদার বাবার অফিস ছিল, স্বর্গীয় তারিণীচরণ রায়, তিনিও প্রাইভেট ডিটেকটিভ ছিলেন। অনেকক্ষণ স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন দেবাশিস দা, বজ্রাহত মানুষের মতো। তারপর অদ্ভুত হেসে বললেন, তুমি জানো না তুর বসু, কতদিন ধরে তোমায় আমি খুঁজছি। কেন? সব বলবো, আগে বলো ঠাকুরদার বাবার সম্পর্কে তুমি কি জানো? খুব বেশি কিছু না। ঠাকুরদা ছোট থাকতেই বড় দাদুর নিরুদ্দেশ হয়ে যান, আর খোঁজ পাওয়া যায়নি। বড় দাদুকে নিয়ে যতটা জানি তা ওর ডায়েরি থেকে, তারিণীচরণের ডায়েরি। প্রায় লাফিয়ে উঠলেন দেবাশিস দা। সে জিনিস আছে তোমার কাছে? আছে, ওটা দেখেই তো আমার গোয়েন্দাগিরির শখ জাগে। কিন্তু আপনি আমার বড় দাদুর কথা জানলেন কিভাবে? সব বলবো তোমায়। সে ডায়েরি দেখা যায়, অক্ষত আছে? আছে, 1890 থেকে 1901 এই 10 বছরের নানা ঘটনার এন্ট্রি আছে, শুধু বছর দুয়েক ছাড়া। 1892 থেকে 93 এর শেষ থেকে এন্ট্রিটা কে যেন ছিঁড়ে নিয়েছে। একই অবস্থা 1895 থেকে 96 এর, ডায়েরিটা নেই। এমন কেন? ডায়েরি তো জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি হয়। না, তারিণী বৈশাখ থেকে নতুন বাংলা ডায়েরিতে লিখতেন, ফলে তার ডায়েরি এপ্রিল থেকে মার্চ, বৈশাখ থেকে চৈত্র। একটা কালো ছায়া দেবাশিসদার মুখে দেখতে পেলাম। খানিক ভেবে বললেন, আমার কেস আমি তোমাকেই দেব। এবার আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, তুমি গোয়েন্দা, তুমিই তো প্রশ্ন করবে হে। আমাকে কেন? আবার সেই অদ্ভুত এক পেশে হাসি হেসে দেবাশিসদা বললেন, কারণ তুমি তারিণীচরণের প্রপৌত্র, গোয়েন্দাগিরি তোমার রক্তে।